তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দূরবীক্ষণ, টেলিস্কোপ। তো দূরবীক্ষণ বলতে বোঝায় যে যন্ত্রের সাহায্যে আমরা বহু দূরবর্তী কোনো বস্তুকে স্পষ্টভাবে এবং বড় করে দেখতে পারি। যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রকে বলা হচ্ছে দূরবীক্ষণ। বহু দূর বলতে এখানে বিভিন্ন ধরনের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক দূরে অবস্থান করছে। এইসব গ্রহকে আমরা স্পষ্টভাবে বড় করে দেখব যে যন্ত্রের সাহায্যে, তাকে বলা হচ্ছে দূরবীক্ষণ বা টেলিস্কোপ। এছাড়াও আমরা কি করতে পারি, যে পৃথিবী পৃষ্ঠের উপর অবস্থিত বহু দূরবর্তী বস্তুকে আমরা দূরবীক্ষণের সাহায্যে দেখতে পারি। সেই ক্ষেত্রে বস্তুটাকে আমরা স্পষ্টভাবে বড় করে দেখি। তো যেমন এক্ষেত্রে কি হয়, যে বস্তু একটা অসৎ প্রতিবিম্ব গঠন করে। এক্ষেত্রে এই যন্ত্রগুলো কি করছে, বস্তুর একটা অসৎ প্রতিবিম্ব গঠন করে। তো এক্ষেত্রে দূরবীক্ষণ দেখার ভিত্তিতে দুভাগে ভাগ হচ্ছে। দেখার ভিত্তিতে যদি আমরা আকাশে যে গ্রহ, নক্ষত্র এসবগুলো দেখতে পাচ্ছি, এইসবগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে নববীক্ষণ। আর পৃথিবীপৃষ্ঠের উপর বহু দূরবর্তী কোনো বস্তুকে যদি দেখি, যেটার সাহায্যে, সেটাকে বলা হচ্ছে ভূবীক্ষণ বা ভৌম দূরবীক্ষণ। নববীক্ষণ যেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, যার সাহায্যে আমরা কি হচ্ছে বিভিন্ন আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করছি। এই ক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বটা হচ্ছে অসৎ ও বস্তুর সাপেক্ষে উল্টো। অসৎ এবং বস্তুর সাপেক্ষে উল্টো, এটাকে হচ্ছে নববীক্ষণ, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ দেখার ভিত্তিতে। আরেকটা হচ্ছে ভূবীক্ষণ বা ভৌম দূরবীক্ষণ, টেরিস্ট্রিয়াল টেলিস্কোপ। এক্ষেত্রে হচ্ছে ভূপৃষ্ঠে কিংবা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত বহু দূরবর্তী বস্তুকে আমরা স্পষ্টভাবে এবং বড় আকারে দেখার জন্য যে ব্যবস্থা করা হচ্ছে, যে যন্ত্রের সাহায্য করা হচ্ছে, সেটা হচ্ছে ভৌম দূরবীক্ষণ বা ভূবীক্ষণ বলা আছে। এক্ষেত্রে যে প্রতিবিম্বটা হয়, সেই প্রতিবিম্বটা অসৎ এবং বস্তুর সাপেক্ষে সোজা। তো নববীক্ষণে কি হচ্ছে, অসৎ হচ্ছে বস্তুর সাপেক্ষে উল্টো, কিন্তু ভূবীক্ষণ বা ভৌম দূরবীক্ষণের ক্ষেত্রে বস্তুর সাপেক্ষে সোজা। প্রতিবিম্ব যেটা তৈরি হচ্ছে বস্তু সাপেক্ষে সোজা, এটা হচ্ছে পার্থক্য। নববীক্ষণের সাথে ভূবীক্ষণের যে পার্থক্য, সেটা হচ্ছে নববীক্ষণে বস্তুর সাপেক্ষে উল্টো প্রতিবিম্ব তৈরি হয়, এটা হচ্ছে বস্তু সাপেক্ষে সোজা প্রতিবিম্ব তৈরি হয়, এটা হচ্ছে পার্থক্য। তো এই দূরবীক্ষণের যে গঠন, সেই গঠন অনুযায়ী দূরবীক্ষণের আবার দুটো ভাগে ভাগ করা যায়। গঠন অনুযায়ী দূরবীক্ষণ দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে প্রতিসারক দূরবীক্ষণ, রিফ্র্যাক্টিং টেলিস্কোপ। এক্ষেত্রে কি হয়, এই শ্রেণীর দূরবীক্ষণে অভিলক্ষ্য যেটা আমরা বলছি, সেই অভিলক্ষ্যটা এক বা একাধিক লেন্স দ্বারা গঠিত হয়। এক বা একাধিক লেন্স দ্বারা গঠিত হয় প্রতিসারক দূরবীক্ষণ যেটা আছে। আর প্রতিফলক দূরবীক্ষণ যেটাতে আছে, সেটা হচ্ছে কি, এই শ্রেণীর দূরবীক্ষণে অভিলক্ষ্য হিসাবে একটি বড় অবতল বা অথবা অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার। তাহলে এক্ষেত্রে প্রতিফলক দূরবীক্ষণের ক্ষেত্রে কি হচ্ছে, দর্পণ ব্যবহার করা হচ্ছে। অভিলক্ষ্যটা দর্পণ ব্যবহার করা হচ্ছে, দর্পণ। আর প্রতিসারকের ক্ষেত্রে হচ্ছে লেন্স ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে পার্থক্য। প্রতিসারকের ক্ষেত্রে হচ্ছে অভিলক্ষ্য যেটা লেন্স ব্যবহার করা হচ্ছে, আর প্রতিফলকের ক্ষেত্রে হচ্ছে দর্পণ ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এটাই পার্থক্য। নববীক্ষণের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আকাশের গ্রহ, নক্ষত্র এসবগুলো দেখতে পাচ্ছিলাম, এবং বস্তুর সাপেক্ষে কি হচ্ছিল, সেটা উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছিল। ভূবীক্ষণের ক্ষেত্রে ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত বস্তুকে আমরা দেখছিলাম, এক্ষেত্রে হচ্ছে প্রতিবিম্বটা বস্তুর সাপেক্ষে সোজা হচ্ছিল, এটা হচ্ছে পার্থক্য ছিল। এই ক্ষেত্রে কি পার্থক্য, অভিলক্ষ্য হিসেবে এক বা একাধিক লেন্স ব্যবহার হচ্ছে। প্রতিফলকের ক্ষেত্রে এক্ষেত্রে অবতল বা অধিবৃত্তীয় দর্পণ ব্যবহৃত হচ্ছে। গঠন অনুযায়ী দুটো ভাগে ভাগ। তো এক্ষেত্রে আমরা যে এখন যেটা পড়বো, সেটা হচ্ছে প্রতিসারক নববীক্ষণ। অর্থাৎ প্রতিসারক যে দূরবীক্ষণ বলছি আমরা, সেটা নববীক্ষণ হিসেবে যদি ব্যবহৃত হয়, অর্থাৎ যদি আমরা আকাশে নক্ষত্র এসবগুলো দেখি, সেই ক্ষেত্রে আমরা নববীক্ষণ বললাম, দূরবীক্ষণকে নববীক্ষণ বলছি। আর প্রতিসারক কখন বলবো, যদি সেই ক্ষেত্রে লেন্স ব্যবহৃত, অভিলক্ষ্য হিসেবে লেন্স ব্যবহৃত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পড়বো, সেটা হচ্ছে প্রতিসারক নববীক্ষণ। তাহলে এই ক্ষেত্রে কি হয়, যে অভিলক্ষ্য যেটা নেওয়া হয়, অভিলক্ষ্য লেন্স যেটা নেওয়া হচ্ছে, সেটা কি ফোকাস দৈর্ঘ্য বেশি ও উন্মেষ বড়। কার তুলনায়, অভিনেত্রের তুলনায়। অভিনেত্রের যে লেন্স থাকে, তার ফোকাস দৈর্ঘ্য বেশি এবং উন্মেষ বড় হয়। অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য কম এবং উন্মেষ অনেকটা ছোট হয়। তো এক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হয় দুটো যে লেন্সের পর, সেটা হচ্ছে অসীমে তৈরি হয়। তার জন্য একে বলা হচ্ছে অসীম দূরত্ব ফোকাসিং। অসীম দূরত্ব ফোকাসিং। তো এক্ষেত্রে দেখবো আমরা কিভাবে কি তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে অভিলক্ষ্য লেন্স, এটা হচ্ছে অভিনেত্র লেন্স। ঠিক আছে, একটা পাইপের মধ্যে থাকে, নলের মধ্যে এই দুটো লেন্স থাকে, এদের মধ্যে দূরত্বটা কম বেশি করানো যায়। তো অসীমে অবস্থিত বস্তু, গ্রহ, নক্ষত্র, সেখান থেকে কি হয়, রশ্মিগুলো আসে সমান্তরালভাবে, যেহেতু
যেহেতু এই বস্তু কোথায় অবস্থান, অসীমে অবস্থান করছে, অসীমে অবস্থান করলে সেখান থেকে আলোক রশ্মি সমান্তরালভাবে আসে, সমান্তরালভাবে এলো, আসার পর এই যে লেন্স আছে, লেন্সে কি হবে, প্রতিসরণ ঘটবে, প্রতিসরণ ঘটে কি হয় এটা আমরা জানি, অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, এইভাবে মিলিত হচ্ছে, এখানে রশ্মি অভিসারী বেঁকে গেছে, প্রধান অক্ষর তোমার হচ্ছে আলোক কেন্দ্রের মধ্যে গেলে সোজা চলে যায়, সেটা গেছে। এবার কোথায় মিলিত হচ্ছে, ফোকাস তলে মিলিত হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস। অভিলক্ষ্য যে লেন্স আছে তার ফোকাস হচ্ছে এফ, তার ফোকাস হচ্ছে এফ, কি হচ্ছে, ফোকাস তলে মিলিত হচ্ছে। ফোকাস তলে যদি মিলিত হয় তাহলে কি হবে, এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে, অসীমে অবস্থিত বস্তু, গ্রহ, নক্ষত্র, তার একটা প্রতিবিম্ব এই জায়গায় গঠন হবে, সেই প্রতিবিম্বটা হচ্ছে এফপি প্রতিবিম্ব, ঠিক আছে, এফপি প্রতিবিম্ব তৈরি হবে। এখন যদি এই যে অভিনেত্র যে লেন্সটা আছে, অভিনেত্র যে লেন্সটা আছে তারও যদি ফোকাস এফ হয়, তারও যদি ফোকাস এফ হয় তাহলে কি হবে, এখান থেকে যে রশ্মিগুলো আসবে সেই রশ্মিগুলো আসার পর এই যে অভিনেত্র লেন্স আছে সেই লেন্সে প্রতিসরণের পর সমান্তরালভাবে বেরিয়ে যাবে। আমরা একটা জিনিস পড়েছিলাম লেন্সের ক্ষেত্রে, যে কোনো লেন্সের ফোকাসে যদি বস্তু থাকে সেখান থেকে যে আলোক রশ্মিগুলো লেন্সে যাবে প্রতিসরণের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ পরিণত হবে। কোনো লেন্সের ফোকাসে বস্তু থাকলে আলোক রশ্মিগুলো প্রতিসরণের পর কি হয়, প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়েছে। অর্থাৎ দেখো এখানে যে বস্তুটা আছে এফপিটা, এই যে ই যেটা অভিনেত্র লেন্স তার যদি ফোকাস যদি এফ হয় তাহলে ফোকাস তলের বস্তুটা অবস্থান করছে, তাহলে এখানে যদি অবস্থান করে এখান থেকে কি হবে, এখানে যদি অবস্থান করে ফোকাস যদি অবস্থান করে তাহলে রশ্মি এখান থেকে যেগুলো বেরোবে সেগুলো সব কি হবে, সমান্তরালভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই শর্ত অনুসারে কি হচ্ছে, এখান থেকে রশ্মিগুলো আসার পর একে অপর থেকে সমান্তরালভাবে বেরিয়ে গেছে, দেখো প্রত্যেকটা রশ্মি সমান্তরাল, প্রতিসরণের পর সমান্তরালভাবে নির্গত হচ্ছে। এখন কি হবে, আমরা যখন এখানে চোখ রাখবো, চোখ রেখে যখন দেখবো তখন দেখবো আমাদের বাঁকা পথ ফলো করবে না, সোজা পথ ফলো করবে, এবং একটা প্রতিবিম্ব তৈরি, বহুগুণ বিবর্ধিত এবং অসৎ এবং অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। এটা আমরা লেন্স চ্যাপ্টারে যখন পড়েছিলাম যে ফোকাসের মধ্যে বস্তু থাকলে তার যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা বহুগুণ বিবর্ধিত এবং অসৎ অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, আমরা জানি। তাহলে এই ক্ষেত্রেও কি হবে, একটা বহুগুণ বিবর্ধিত অসৎ অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। তো কি বলা হলো, অসীম থেকে আলোক রশ্মিগুচ্ছ এলো, আসার পর প্রতিসরণের পর কি হবে, এরা কি হচ্ছে, ফোকাস তলে মিলিত হচ্ছে, এটা হচ্ছে ফোকাস। এই যে লেন্সের ফোকাস এফ যদি হয়, ঠিক আছে, অভিলক্ষ্য যে লেন্সের ফোকাস যদি এফ হয় তাহলে ফোকাস তলে মিলিত হচ্ছে, তাহলে এই জায়গায় একটা প্রতিবিম্ব তৈরি হলো, এফপি প্রতিবিম্ব তৈরি হলো। এখন অভিনেত্র লেন্সের জন্য এফপি একটা বস্তু হিসেবে কাজ করবে। এখন অ্যাডজাস্ট করে কি করা হলো, এই যে লেন্সটার ফোকাসটা এই জায়গায় করা হলো, এই লেন্সের ফোকাস এটা ছিল, আবার এই লেন্সের ফোকাস অ্যাডজাস্ট করে কি করা হলো, এফ করা হলো। অ্যাডজাস্ট করার পর দেখা যাচ্ছে যে এটা বস্তু হিসেবে কাজ করছে, এখান থেকে রশ্মি যাওয়ার পর কি হচ্ছে, আমরা জানি সমান্তরালভাবে নির্গত হবে, প্রতিসরণের পর সমান্তরালভাবে নির্গত হয়েছে। এখন এখানে যদি চোখ রাখি, চোখ রেখে যদি দেখি দেখা যাবে যে এদিকে পিছন দিকে বাড়ালে একটা বহুগুণ বিবর্ধিত অসৎ অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি আমরা দেখতে পাবো। তো যেহেতু প্রতিবিম্বটা অসীমে তৈরি হচ্ছে সেই জন্য একে বলা হচ্ছে অসীম দূরত্ব ফোকাসিং, অসীম দূরত্ব ফোকাসিং, বস্তুটাকে আমরা কোথায় দেখছি, অসীমে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই জন্য কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে অসীম দূরত্ব ফোকাসিং বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে এর বিবর্ধনটা কত, প্রতিসরণ নববীক্ষণ যেটা আছে তার বিবর্ধন কার ক্ষেত্রে, অসীম দূরত্ব ফোকাসিং এর ক্ষেত্রে কৌণিক বিবর্ধন যেটা কত সেটা আমরা দেখব। তাহলে কৌণিক বিবর্ধন এম সমান আমরা কি লিখতে পারি, চূড়ান্ত প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ বা বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ, এটা আমরা লিখব। এবার তারপরের লাইনে লিখলাম যে চূড়ান্ত প্রতিবিম্ব দ্বারা অভিনেত্রে উৎপন্ন কোণ বা বস্তু দ্বারা অভিলক্ষে উৎপন্ন কোণ। কারণ কি, কারণ এই যে আমরা প্রতিবিম্ব যেটা দেখছি সেটা চোখে, চোখটা কোথায় রেখেছি, অভিনেত্রের কাছে, তাহলে এখানে আমরা অভিনেত্রী চোখের জায়গায় অভিনেত্র বলতে পারি। আবার অভিলক্ষে উৎপন্ন এটা চোখে দেখলে, কারণ কি চোখ আর এই যে অভিলক্ষ এদের মধ্যে যে দূরত্বটা, অসীমে যেহেতু বস্তু অবস্থান করছে তাহলে দূরত্বটা অনেকটা, এক্ষেত্রে সেটা কোনো ফ্যাক্টর কাজ করবে না, অর্থাৎ চোখ থেকে এখানে যদি চোখ রাখি আর এখানে যদি এ থাকে, বস্তু কোথায় অবস্থান করছে, অসীমে অবস্থান করছে, তার জন্য এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি হচ্ছে, খুবই কম। চোখ আর অভিলক্ষের মধ্যে দূরত্বটা কম হওয়ার জন্য আমরা এখানে অভিলক্ষই বলতে পারি, চোখের জায়গায় অভিলক্ষ। তাহলে এই ক্ষেত্রে আমরা বলছিলাম যে চোখে উৎপন্ন কোণ, চোখটা এখানে রেখেছি তার মানে কি অভিনেত্র দ্বারা উৎপন্ন কোণ, চোখে উৎপন্ন কোণ একই। আবার এখানে নিচে লেখা ছিল বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ, অর্থাৎ খালি চোখে। এই চোখ আর দেখো অভিলক্ষ এদের মধ্যে দূরত্বটা কিন্তু যেটা আছে, বস্তুটা কোথায় অবস্থান করছে, অসীমে অবস্থান করছে, অর্থাৎ চোখে যে উৎপন্ন কোণ হবে আর এই যে লেন্স আছে অভিলক্ষে তা উৎপন্ন যে কোণ হবে
দুটোই সমান হবে, কারণ কি বস্তু অসীমে অবস্থান করছে, তার জন্য এই যে দুটোর মধ্যে দূরত্ব, এই দুটো দূরত্বের মধ্যে অতটা ফ্যাক্ট করবে না। তার জন্য চূড়ান্ত প্রতিবিম্ব দ্বারা অভিনেত্রের উৎপন্ন কোণ বা বস্তু দ্বারা অভিলক্ষ্য উৎপন্ন কোণ, এটা আমরা করলাম। এখন দেখো অভিনেত্রে কত কোণ উৎপন্ন হচ্ছে, দেখো বস্তু দ্বারা কত উৎপন্ন কোণ হয়েছে, বিটা কোণ তৈরি হচ্ছে, সেটা বিটা লিখেছি। বস্তু দ্বারা অভিলক্ষ্য উৎপন্ন কোণ কত হচ্ছে, দেখো বস্তু দ্বারা কত কোণ তৈরি হচ্ছে, আলফা কোণ তৈরি হচ্ছে। এটা আলফা হলে এটাও আলফা আমরা লিখতে পারি, এটা বিটা হলে এটা বিটা কোণ, বিপরীত কোণ, সেটা আমরা লিখলাম। তারপরের লাইন আমরা কি করলাম, এটাকে ট্যান নিলাম, ট্যান কোণ এফ ইপি। বিটা কোণটা কি, এফ ইপি, বিটা কোণটা হচ্ছে এফ ইপি, এই যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটা নাম করে দিলাম। আর এখানে আলফা কোণ যেটা আছে, আলফা কোণটা কত আছে দেখো, এফ ও পি, এই কোণটা আলফা, এই কোণটা আলফা আর এই কোণটা আলফা হবে, এই কোণটা কত, এটা নিলাম। উভয় পক্ষে কি নিলাম, ট্যান নিলাম। কেন ট্যান নিলাম, আমরা একটা জিনিস জানি যে থিটা যদি ক্ষুদ্র হয় ট্যান থিটা কত হবে, থিটা হবে, এটা আমরা জানি, সেই জন্য এখানে ট্যান নেওয়া হচ্ছে, ট্যান নিয়ে নিচ্ছি, ট্যান এফ ইপি বাই ট্যান এফ ও পি, অর্থাৎ ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, এফ ইপি। তাহলে এই যে জিনিসটা আছে এখানে কি করব, লম্ব বাই ভূমি, লম্ব কোনটা, এটা এফই, ভূমি কোনটা এটা, তাহলে এফ পি বাই ইএফ, সেটাই করা হচ্ছে, এফ পি বাই ইএফ। আবার এফ ও পি, এফ ও পি, এফ ও পি, ঠিক আছে, লম্ব হচ্ছে এফ পি, ভূমি হচ্ছে ও এফ, সেটাই করা হলো। তাহলে দেখো এখানে এফ পি কেটে চলে যাচ্ছে, তাহলে ও এফটা উপরে চলে গেলো, ও এফটা উপরে চলে গেলো, ইএফ, তাহলে ও এফ বাই ইএফ। ও এফটা কি, ও এফ এটা বলেছিলাম ফোকাস, এরও ফোকাস, তাহলে এখান থেকে এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য অভিলেখের ক্ষেত্রে এফ জিরো আমরা ধরি, আর অভিনেত্রীর ক্ষেত্রে এখান থেকে এটুকু ফোকাস, এটা আমরা কি এফ ই ধরি, অভিনেত্রীর ফোকাস দৈর্ঘ্য, তাহলে এফ জিরো বাই এফ ই আমরা পাচ্ছি, অর্থাৎ বিবর্ধন যেটা, কৌণিক বিবর্ধন যেটা, এম সমান আমরা কি পাচ্ছি, এফ জিরো বাই এফ ই, ঠিক আছে। অনেক সময় সদিশ ত্রিভুজের সাহায্যে প্রমাণ করা যায় যে এফ জিরো বাই এফ ই, যেটা এফ জিরো বাই এফ ই, সেটা হচ্ছে অভিলক্ষের ব্যাস বাই অভিনেত্রের ব্যাস। অনেক সময় প্রমাণ করা যায় যে অভিলেখের ব্যাস বা অভিনেত্রীর ব্যাস সমান হচ্ছে এফ জিরো বাই এফ ই, অর্থাৎ এম সমান হয়ে যাবে অভিলক্ষের ব্যাস বাই অভিনেত্রের ব্যাস, অভিলক্ষের ব্যাস বাই অভিনেত্রের ব্যাস, সদিশ ত্রিভুজের সাহায্যে এটা প্রমাণ করা যায়। তাহলে এম সমান আমরা পাচ্ছি এফ জিরো বাই এফ ই, আবার এক্ষেত্রে পাচ্ছি এম সমান হচ্ছে অভিলক্ষের ব্যাস বাই অভিনেত্রের ব্যাস, অভিলক্ষ যে লেন্সে তার ব্যাস বাই অভিনেত্রের ব্যাস। তাহলে এটা হচ্ছে বিবর্ধন আমরা পেয়ে গেলাম। এবার যে নলটা আছে সেই নলটার দৈর্ঘ্য কতটা হবে, ঠিক আছে, নলটার দৈর্ঘ্য, নলের মধ্যে অভিলক্ষ অভিনেত্র দুটো লেন্স বসানো থাকে, নলটার দৈর্ঘ্য থাকে একটা, সে নলটার দৈর্ঘ্য বলতে কি, এই দুটো লেন্সের মধ্যে দূরত্ব, এই দুটো লেন্সের মধ্যে দূরত্বটা হচ্ছে নলের দৈর্ঘ্য। তাহলে নলের দৈর্ঘ্য বলতে আমরা এখান থেকে এটা প্লাস এফ, এটা এইখান থেকে আমি এতটা দূরত্ব নিলাম আর এখান থেকে এতটা দূরত্ব নিলাম, এই দূরত্বটাই হচ্ছে কি নলের দৈর্ঘ্য, দুটো ফোকাস আমরা যোগ করতে, এইটা ও এফ প্লাস এফ ই, এই দুটো দূরত্ব যদি আমি যোগ করে দিই তাহলে নলের দৈর্ঘ্য পেয়ে যাবো। যে নলটা আমরা নিয়েছিলাম, যে নলের মধ্যে অভিলক্ষ অভিনেত্র থাকছিল, সেই যন্ত্রের নলের দৈর্ঘ্যটা কত হবে, এখান থেকে এটুকু দূরত্ব প্লাস এখান থেকে এটুকু দূরত্ব, তাহলে সেটা আমরা কি লিখতে পারি, এল সমান হচ্ছে গিয়ে এফ জিরো প্লাস এফ ই, অর্থাৎ দুটোর মধ্যে যে দূরত্ব, দুটো লেন্সের মধ্যে দূরত্ব, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব, তাহলে এফ জিরো প্লাস এফ ই, এটা লিখে দিলাম। এটা হচ্ছে গিয়ে প্রতিসারক নববীক্ষণ তার হচ্ছে বিবর্ধন, এটা আর নলের দৈর্ঘ্য পেলাম এটা হচ্ছে অসীম দূরত্ব ফোকাসিং এর জন্য। এখানে প্রতিবিম্ব যেটা তৈরি হয়েছিল সেটা কোথায় তৈরি হয়েছিল, অসীমে তৈরি হয়েছিল, অসীম দূরত্ব ফোকাসিং বলা হচ্ছে। এরপরে যেটা আমরা পড়বো সেটা স্পষ্ট দর্শন ফোকাসিং এর জন্য। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে অসীম থেকে আলোকরশ্মি এলো, আসার পর কি হলো, এখানে একটা প্রতিবিম্ব তৈরি হলো পি কিউ ওয়ান, এখানে একটা প্রতিবিম্ব তৈরি করেছে, কোথায়, ফোকাসের বাইরে, ঠিক আছে, এই যে ফোকাসের থেকে দূরে একটা প্রতিবিম্ব তৈরি করেছে, এর ফোকাসের মধ্যে আর এর ফোকাসের বাইরে, ঠিক আছে, ওএফটা হচ্ছে কি অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য আর ইএফটা হচ্ছে অভিনেত্রীর ফোকাস দৈর্ঘ্য। তো প্রতিবিম্বটা কোথায় গঠন হয়েছে, প্রতিবিম্বটা গঠন হয়েছে ফোকাসের বাইরে আর অভিনেত্রীর ফোকাসের মধ্যে। আগেরটা কি হয়েছিল, প্রতিবিম্বটা কিন্তু ফোকাসে তৈরি হয়েছিল, প্রতিবিম্বটা ফোকাসে তৈরি হয়েছিল, কিন্তু এক্ষেত্রে হচ্ছে ফোকাসের বাইরে আর এর ফোকাসের মধ্যে তৈরি হয়েছে, পি কিউ ওয়ান প্রতিবিম্ব তৈরি হয়েছে। এখন এক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে প্রতিবিম্বটা কি হবে, এর ক্ষেত্রে কি হবে,
বস্তু হিসেবে কাজ করবে, বস্তু হিসেবে যদি কাজ করে সেখান থেকে কি হচ্ছে তার একটা প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এর ক্ষেত্রে পি কিউ ওয়ান এটা বস্তু হিসেবে যদি কাজ করে তাহলে এখান থেকে আলোক রশ্মি এলো, আসার পর এখান থেকে তোমার হচ্ছে কি প্রতিসরণ ঘটবে। এবার এখানে যখন আমরা চোখ রাখবো তখন কি হবে, এই রশ্মিগুলো পিছন দিকে বাড়ালে ডট 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 করে দেখা যাবে যে এখান থেকে আসছে, এখান থেকে ছোট পি থেকে আসছে, অর্থাৎ প্রধান অক্ষ থেকে যদি একটা লম্ব টানি তাহলে এর একটা প্রতিবিম্ব তৈরি হবে পি কিউ। ঠিক আছে, পি কিউ ছোট পি কিউ একটা প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এর প্রতিবিম্ব তৈরি হবে এটা, অর্থাৎ মূল যে বস্তুটা ছিল তার একটা প্রতিবিম্ব তৈরি হবে পি কিউ। এবং এই প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, এই প্রতিবিম্বটা তৈরি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, অর্থাৎ 25 সেন্টিমিটার, যেটা আমরা বলছি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হচ্ছে। তাহলে অসীম থেকে আলোক রশ্মি এলো, আসার পর অভিলক্ষ্য লেন্সে প্রতিসরণের পর একটা প্রতিবিম্ব পি কিউ ওয়ান তৈরি করলো। সেই পি কিউ ওয়ান প্রতিবিম্বটা কোথায়, অভিনেত্র লেন্সের ফোকাসের মধ্যে তৈরি হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে ফোকাস, তার ফোকাসের মধ্যে তৈরি হচ্ছে। এবার এর জন্য কি হবে, পি কিউ ওয়ানটা একটা কি হবে, বস্তু হিসেবে কাজ করবে, প্রতিবিম্বটা বস্তু হিসেবে কাজ করলো, বস্তু হিসেবে কাজ করলে কি হবে, তার জন্য একটা প্রতিবিম্ব তৈরি হবে। এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেটা কোথায় তৈরি হয়েছে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হয়েছে। অ্যাডজাস্ট করে করা হচ্ছে কি, এই প্রতিবিম্বটা যে পি কিউ, ছোট হাতের পি কিউ যেটা বলছি, সেটা কোথায় তৈরি হয়েছে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হয়েছে। তার জন্য একে বলা হচ্ছে স্পষ্ট দর্শনের ফোকাসিং, স্পষ্ট দর্শন ফোকাসিং। এমনভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে, অ্যাডজাস্ট করে প্রতিবিম্বটাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, যেটাকে ডি বা 25 সেন্টিমিটার দিয়ে আমরা বলি, সেখানে তৈরি হয়েছে। আগেরটা কি হয়েছিল, অসীমে তৈরি হয়েছিল, তার জন্য বলা হচ্ছিল সেটা অসীম। ঠিক আছে, এক্ষেত্রে কি হচ্ছে, সেটা আগেরটা বলা হচ্ছে অসীম দূরত্ব ফোকাসিং, এটা হচ্ছে স্পষ্ট দর্শন ফোকাসিং। অর্থাৎ প্রতিবিম্বটা, ফাইনাল যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে, সেই প্রতিবিম্বটা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সেই কৌণিক বিবর্তন বিটা বাই আলফা লিখবো আমরা আগের মতো, সেম একই জিনিস। তাহলে ট্যান বিটা বাই ট্যান আলফা। এবার দেখো ট্যান বিটা সমান আমরা কি করতে পারি, ট্যান বিটা সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাহলে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে পি কিউ ওয়ান, ভূমি হচ্ছে ই কিউ ওয়ান। আর আলফাটা কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি করবো আমি, কোথায় লম্ব, পি কিউ ওয়ান লম্ব বাই ভূমি ও কিউ ওয়ান। তাহলে পি কিউ ওয়ান কেটে চলে গেল, থাকলো কি ও কিউ ওয়ান বাই ই কিউ ওয়ান। এটা উপরে চলে যাচ্ছে, এটা নিচে চলে যাচ্ছে। তাহলে ও কিউ ওয়ান, ঠিক আছে, ও কিউ ওয়ানটা কি, ও কিউ ওয়ান এটা কোথায়, এফ জিরো। ই কিউ ওয়ান এটা কি, ই কিউ ওয়ানই থেকে গেল। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ও কিউ ওয়ানটা এফ জিরো, ই কিউ ওয়ান, অর্থাৎ এখানে বস্তু থেকে আগত রশ্মিগুচ্ছ অভিলক্ষ্য প্রতিসরণের পর অভিলক্ষের ফোকাস তল, ঠিক আছে, অভিলক্ষ্য যেটা থাকে তার ফোকাস তলে গঠন করছে, তার জন্য ও কিউ ওয়ান সমান হচ্ছে আমি এফ জিরো বলছি। অর্থাৎ এক্ষেত্রে প্রতিবিম্বটা ফোকাস তলে গঠন করেছে, ঠিক আছে, ফোকাস তলে গঠন করেছে। আর এই ক্ষেত্রে এই যে যেটা, সেটা হচ্ছে অভিনেত্রীর ক্ষেত্রে ফোকাসের মধ্যে তৈরি করছে, ফোকাস তলে প্রতিবিম্বটা গঠন হচ্ছে, সেই জন্য ও কিউ ওয়ানটা আমরা এফ জিরো বলছি, ও কিউ ওয়ানটা এফ জিরো বলছে। তাহলে এর ফোকাসের মধ্যে, অর্থাৎ ফোকাস তলে গঠন করেছে প্রতিবিম্বটা। এর দরুন প্রতিবিম্বটা কোথায় গঠন হচ্ছে, ফোকাস তলে গঠন হচ্ছে। আর এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে প্রতিবিম্বটা, সেটা কি হচ্ছে, ফোকাসের মধ্যে গঠন হয়েছে। তাহলে ও কিউ ওয়ানটা আমরা এফ জিরো বলছি, ঠিক আছে, ও কিউ ওয়ানটা আমরা এফ জিরো বলছি। এর দরুন প্রতিবিম্বটা পি কিউ ওয়ান, যেটা ফোকাস তলে গঠন হয়েছে। আর তোমার হচ্ছে গিয়ে এর জন্য প্রতিবিম্বটা কি মনে হচ্ছে, প্রতিবিম্বটা কোথায়, ফোকাসের মধ্যে গঠন হয়েছে। তাহলে এক্ষেত্রে এফ জিরো বাই ই কিউ ওয়ান হচ্ছে বিবর্তন আমরা পেলাম। তাহলে ই কিউ ওয়ানের মানটা আমাকে নির্ণয় করতে হবে, ই কিউ ওয়ান রাখলে চলবে না। এই যে ই কিউ ওয়ান, অর্থাৎ এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, এর ক্ষেত্রে এটা বস্তু হিসেবে কাজ করবে। তাহলে অভিনেত্রের জন্য বস্তু দূরত্ব ইউ সমান আমরা কি লিখবো, ই কিউ ওয়ান। এটা তখন বস্তু হিসেবে কাজ করবে, বস্তুটাকে আমরা কি বলবো, বস্তুর দূরত্বটা আমরা ই কিউ ওয়ান বলবো, সেটা ই কিউ ওয়ান দিয়ে চিহ্নিত করেছি, ই কিউ ওয়ান। প্রতিবিম্ব দূরত্ব ভি, প্রতিবিম্ব দূরত্ব ভি কোনটা, এটা হচ্ছে প্রতিবিম্ব, তাহলে ই কিউ, যেটা কোথায় তৈরি হচ্ছে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ডি, সেটা লিখলাম। তাহলে এখন ফর্মুলা 1/v মাইনাস 1/u সমান হচ্ছে 1/f, 1/v মাইনাস 1/u সমান হচ্ছে 1/f। তাহলে ভি এর জায়গায় কি মাইনাস বসাবো, কেন, প্রতিবিম্বটা বাঁ পাশে গঠন হয়েছে তার জন্য মাইনাস, ইউটা কি মাইনাস ই কিউ, কারণ প্রতিবিম্ব হচ্ছে বাঁ পাশে আছে, ঠিক আছে, 1/f ই লিখলাম। এফ ইটা কি হচ্ছে অভিনেত্র লেন্সের ফোকাস তৈরি হবে। তাহলে এখানে 1/d এটা প্লাস হয়ে যাচ্ছে, 1/eq সমান হচ্ছে 1/f। তাহলে 1/eqটা থাকলো, এটাকে ডান পাশে সরিয়ে দিলাম, 1/d প্লাস 1/f ই পাচ্ছি আমি, ঠিক আছে।
1/d প্লাস 1/fe। এরপরে কি করলাম, উভয় পাশে f0 দিয়ে গুণ করলাম, f0 দিয়ে গুণ করে দিলাম, তাহলে f0 দিয়ে গুণ করে দিলে f0 ইন্টু 1/d প্লাস 1/fe। এখন দেখো m সমান আমরা পেয়েছিলাম f0/eq, m সমান আমরা পেয়েছিলাম f0/eq, f0/eq, তাহলে এক্ষেত্রে f0/eq সমান হচ্ছে f0 ইন্টু 1/d প্লাস 1/fe, অর্থাৎ এটা সমান কি m লিখে দিলাম, এটা সমান m, m সমান হচ্ছে f0 ইন্টু 1/d প্লাস 1/fe। ঠিক আছে, এবার কি করছি, fe-টা কমন নিচ্ছি, fe-টা কমন নিচ্ছি, তাহলে f0/fe এক্ষেত্রে কি হবে, fe একটা গুণ হয়ে যাবে, এটা গুণ হয়ে গেলো এটা বাই d প্লাস 1, নিচের f0টা কমন নিয়ে নিচ্ছি আমি, কমন নিয়ে বের করে দিলে একে গুণ করতে হবে fe/d প্লাস 1 হয়ে যাবে, সেটাই করা আছে। তাহলে ফাইনাল আমি যে বিবর্ধন যেটা পেলাম m সমান হচ্ছে কি f0/fe ইন্টু fe/d প্লাস 1, এটা কার জন্য বিবর্ধন পেলাম, সেটা হচ্ছে স্পষ্ট দর্শন ফোকাসিং, অর্থাৎ ফাইনাল যে প্রতিবিম্বটা তৈরি হলো সেটা কোথায় তৈরি হচ্ছে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হচ্ছে, অর্থাৎ 25 সেন্টিমিটার দূরত্বে তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে স্পষ্ট দর্শন ফোকাসিং বলা হচ্ছে, এবং তার বিবর্ধন m সমান হচ্ছে f0/fe ইন্টু fe/d প্লাস 1। ঠিক আছে, আর অসীম দূরত্ব ফোকাসিং এর ক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছিল, সেটা ইকিউ, যেটা প্রতিবিম্বটা তৈরি হয়েছিল কোথায়, অসীমে, অসীমে যদি তৈরি হয় তাহলে d টেন্ডস টু ইনফিনিটি, প্রতিবিম্বটা অসীমে তৈরি হয়, তাহলে এই সেই সমীকরণ, এই সমীকরণে d যদি ইনফিনিটি বসিয়ে দিই তাহলে f ইনফিনিটি 1/ইনফিনিটির মান কত, 0 হয়, তাহলে এটা পুরোটা 0 হয়ে গেল, তাহলে আমি পাচ্ছি f0/fe, তাহলে আগের আমরা যেটা পেয়েছিলাম সেটাই পেয়ে গেলাম। তাহলে অসীম দূরত্ব ফোকাসিং এর ক্ষেত্রে বিবর্ধন m সমান হচ্ছে f0/fe, আর স্পষ্ট দর্শন ফোকাসিং এর ক্ষেত্রে m সমান হচ্ছে f0/fe ইন্টু fe/d প্লাস 1, এই দুটো আমরা পাচ্ছি। তাহলে এই দুটো যদি অনুপাত করি আমরা, অসীম দূরত্ব ফোকাসিং, স্পষ্ট দর্শন ফোকাসিং, তার অনুপাত কি পাবো, তো এখানে স্পষ্ট দর্শন ফোকাসিং এর বিবর্ধন অনুপাত অসীম দূরত্ব ফোকাসিং এর বিবর্ধন, স্পষ্টর ক্ষেত্রে আমরা পেলাম যেটা f0/fe ইন্টু fe/d প্লাস 1 অনুপাত f0/fe, তাহলে f0/fe যদি কেটে চলে গেল দুই পাশ থেকে, তাহলে আমি পাচ্ছি fe/d প্লাস 1 ইউজ টু 1, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অসীম দূরত্ব থেকে স্পষ্ট দর্শনে ফোকাসিং যদি করি তাহলে সেই ক্ষেত্রে বিবর্ধনটা fe/d প্লাস 1 এত অনুপাতে কি হবে, তোমার হচ্ছে বিবর্ধিত হয়ে যাবে, অর্থাৎ fe/d প্লাস 1 এই অনুপাতে সেটা কি হবে, বিবর্ধন বেশি পাবো আমরা। তাহলে অসীম থেকে স্পষ্ট করলে আমরা বিবর্ধনটা এক্ষেত্রে এভাবে বেশি পেতে পারি। 2 নম্বর পয়েন্ট এখানে বলছে যে বিবর্ধন খুব বেশি হলে, বলছে বিবর্ধন খুব বেশি হলে প্রতিবিম্বের উজ্জ্বলতা হ্রাস পায়, বিবর্ধন যদি খুব বেশি হয়ে যায়, ঠিক আছে, প্রতিবিম্বটা অনেক বড় যদি হয় তাহলে প্রতিবিম্বের উজ্জ্বলতা হ্রাস পায়, যে সেই প্রতিবিম্বের উজ্জ্বলতা বাড়ানোর জন্য বস্তু থেকে যাতে বেশি পরিমাণে আলো যন্ত্রে প্রবেশ করে সে ব্যবস্থা করা দরকার। এ কারণে এই ধরনের দূরবীক্ষণের অভিলক্ষের উন্মেষ যতদূর সম্ভব বড় রাখা হয়, উন্মেষটা কি করা হচ্ছে, যতদূর সম্ভব বড় রাখা হয়, অর্থাৎ অভিলক্ষ্য সাধারণত বৃহৎ ব্যাসের হয়, অভিলক্ষ্য যেটা হচ্ছে সাধারণত বৃহৎ ব্যাসের হয়, প্রথমে আমরা বলেছিলাম যেই ক্ষেত্রে অভিলক্ষ্যটা তোমার হচ্ছে অভিনেত্রীর থেকে অনেকটা বড় হয়। তো সেই জন্য কিসের জন্য, যেহেতু অনেক বেশি পরিমাণে আলো প্রবেশ করার দরকার আছে, প্রতিবিম্বের উজ্জ্বলতা বাড়ানোর দরকার আছে। এছাড়া অভিলক্ষের উন্মেষ বাড়লে লক্ষ্যবস্তু সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ সম্ভব হয়, অর্থাৎ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে অভিলক্ষকে বড় করতে হবে। তারপরে সর্বপ্রকার অপেরণজনিত ত্রুটি হ্রাস বা দূর করার জন্য অভিলক্ষ্য অভিনেত্রী একটি করে লেন্সের পরিবর্তে লেন্স সমূহ ব্যবহার করতে হবে। একটা দুটোর ক্ষেত্রে না ব্যবহার করে আমরা কি করতে পারি, অনেকগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, একটা সমবায় ব্যবহার করতে পারি, সমবায় গঠন করলে দেখা যাবে যে অপেরণ যেগুলো আছে, গোলাকার প্রেরণ বা বর্ণ অপেরণ, অর্থাৎ উজ্জ্বলতা কম হয়ে যায়, বা অনেক সময় কি হচ্ছে রঙগুলো বিচ্ছুরিত হয়ে যায়, বিচ্ছুরণ ঘটার টাইপের, সেটাকে বর্ণাপেরণ বলছে। আমরা হচ্ছে প্রতিবিম্বের উজ্জ্বলতা নষ্ট, সেটা হচ্ছে গোলীয় প্রেরণ যেরকম হয়, সেসব দূর করার জন্য কি হচ্ছে একটার পরিবর্তে লেন্স সমূহ ব্যবহার করতে হচ্ছে। আরেকটা পয়েন্ট এখানে যে অভিলক্ষ্য লেন্সের অর্ধেক, অভিলক্ষ্য যে লেন্স আছে তার অর্ধেক দিয়ে কালো কাগজে ঢেকে দিলে পূর্ণাঙ্গ প্রতিবিম্ব তৈরি পাবে, শুধুমাত্র উজ্জ্বলতাটা আগের তুলনায় কমে যাবে, পূর্ণ প্রতিবিম্ব পাওয়া যাবে, সেটা উজ্জ্বলতা অনেক তুলনায় কমে যাবে, এটাই আছে। এরপরে আমরা দেখবো যে এই যে নববীক্ষণ যেটা আছে, সেই নববীক্ষণের তোমার নববীক্ষণ বলছে এই যে দূরবীক্ষণ যেটা আছে তার নলের দৈর্ঘ্যটা কত হবে, নলের দৈর্ঘ্যটা আমরা কত পাবো সেটা আমরা দেখবো। এই ক্ষেত্রে নলের দৈর্ঘ্যটা কত হচ্ছে, তাহলে এক্ষেত্রে নলের দৈর্ঘ্য হচ্ছে OQ1 প্লাস EQ1, কি করে এলো, তাহলে নলের দৈর্ঘ্য যেটা আছে, ঠিক আছে, প্রতিসারক নববীক্ষণ যেটা আমরা বলছি, দূরবীক্ষণ বা নববীক্ষণ যেটা বলি না কেন, সেই ক্ষেত্রে নলের দৈর্ঘ্য যেটা, নলের দৈর্ঘ্য কোনটা, এখান থেকে এই দূরত্বটা, দুটো লেন্সের মধ্যে যে দূরত্ব, দুটো লেন্সের মধ্যে যে দূরত্ব সেটাই,
সেই দূরত্বটা কত? ও কিউ ওয়ান, ও কিউ ওয়ান আর ই কিউ ওয়ান, এই দূরত্ব দুটো যদি আমি যোগ করে দিই তাহলে কি আবার নলের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। আগের মতো সেম, আগেরটা ছিল ফোকাস দৈর্ঘ্য সমষ্টি ছিল, এক্ষেত্রে তো ফোকাস দৈর্ঘ্য সমষ্টি নয়, এখান থেকে এটা প্লাস এখান থেকে এটা, এ দুটো যোগ করলে আমি কত পাচ্ছি দেখবো। তাহলে এক্ষেত্রে ও কিউ ওয়ান প্লাস ই কিউ ওয়ান, এই দূরত্বটা ও কিউ ওয়ান সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ফোকাস তলে তৈরি হয়েছিল প্রতিবিম্বটা, এফ জিরো লিখে দিলাম, প্লাস ই কিউ ওয়ান, ই কিউ ওয়ানের মান আমরা দেখবে পেয়েছিলাম ওয়ান বাই ডি প্লাস ওয়ান বাই এফ ই কিউ ওয়ানের মানটা দেখবে আমরা পেয়েছিলাম, ই কিউ ওয়ানের একটা মান পেয়েছিলাম, সেই মানটা হচ্ছিল যে ওয়ান বাই ডি প্লাস ওয়ান বাই এফ সেখানে আমরা পেয়েছিলাম দেখবে ওয়ান বাই ই কিউ ওয়ান সমান আমরা পেয়েছিলাম ওয়ান বাই ডি প্লাস ওয়ান বাই এফ তাহলে ই কিউ ওয়ান সমান কি উল্টে যাবে, জিনিসটা উল্টে গেছে। সেখান থেকে লসও করার পর আমরা যেটা ফাইনাল পাচ্ছি যে নলের দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে এফ জিরো প্লাস ডি এফ ই বাই ডি প্লাস এফ ই, এটা হচ্ছে নলের দৈর্ঘ্য। আগেরটা ছিল দুটো ফোকাস দৈর্ঘ্যের সমষ্টি, দুটো ফোকাস দৈর্ঘ্যের সমষ্টি ছিল, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নলের দৈর্ঘ্য এফ জিরো প্লাস ডি এফ ই বাই ডি প্লাস এফ ই, এটাই আমরা পাচ্ছি নলের দৈর্ঘ্যটা। তো প্রতিসারক নববীক্ষণ যেটা আছে তার কিছু তোমার সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতা কি কি আছে, যেমন হচ্ছে যে বস্তুর উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়ার জন্য অভিলক্ষ্য যেটা থাকে তার ব্যাসটা অনেক বেশি করতে হয়, উন্মেষটা অনেক বেশি করতে হয়, সেজন্য কি হচ্ছে অত বড় প্রস্তুত করা উন্মেষের লেন্স তৈরি করা অসুবিধাজনক, এই একটা সীমাবদ্ধ থাকতে পারে। তারপরে হচ্ছে লেন্সটা স্বচ্ছ হয়, লেন্সটা স্বচ্ছ হওয়ার জন্য কি হচ্ছে যে অভিলক্ষ্য হিসেবে ব্যবহৃত হয়, এতে কি করে, এতে এত বড় আকারের লেন্স সঠিকভাবে সঠিক স্থানে দৃঢ়ভাবে ধরে রাখা সুবিধাজনক হয়। ঠিক আছে, বলছে লেন্স স্বচ্ছ হয় এই কারণে অভিলক্ষ্য হিসেবে ব্যবহৃত এত বড় আকারের লেন্স সঠিক স্থানে দৃঢ়ভাবে রাখা সুবিধাজনক হয়। এবার তোমার হচ্ছে অনেক সময় কি হচ্ছে যে বড় করার দরুন কি হচ্ছে গোলাকাপায়ন বা বর্ণাপায়ন এসব ত্রুটি দেখা যাচ্ছে, এসবগুলো কিছু সীমাবদ্ধতা থাকে। তো এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রতিফলক নববীক্ষণ। প্রতিফলক নববীক্ষণ, আগেটা ছিল প্রতিসারক নববীক্ষণ, এটা হচ্ছে গিয়ে প্রতিফলক নববীক্ষণ। এক্ষেত্রে কি বলছে যে প্রতিফলক নববীক্ষণ প্রধানত লেন্সের বদলে কি হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয়, এটা প্রথমেই আমরা বললাম প্রতিফলক প্রতিসারক, তাহলে অবতল দর্পণ এখানে ব্যবহার করা হচ্ছে। প্রতিফলন নববীক্ষণে বর্ণাপেরণজনিত ত্রুটি থাকে না, এক্ষেত্রে বর্ণাপেরণজনিত ত্রুটি থাকে না, অর্থাৎ সে বিচ্ছুরণ যেটা ঘটে যায় সেই রকম ঘটনা ঘটে না। এছাড়া বড় উন্মেষের অভিলক্ষ্য বানানো অপেক্ষাকৃত সুবিধাজনক ও কম ব্যয় সাপেক্ষ এবং দর্পণ অস্বচ্ছ হওয়ার জন্য অভিলক্ষ্য হিসেবে ব্যবহৃত বড় আকারের দর্পণ সঠিক স্থানে দৃঢ়ভাবে ধরে রাখা সম্ভব হয়। আগের ক্ষেত্রে সীমাবদ্ধতার মধ্যে একটা কথা বললাম যে লেন্সটা স্বচ্ছ হয় এবং এর কারণে অভিলক্ষ্য হিসেবে বড় আকারের যে জিনিস সেটাকে সঠিক স্থানে দৃঢ়ভাবে ধরে রাখা সুবিধাজনক নয়, এক্ষেত্রে হচ্ছে গিয়ে সঠিক স্থানে দৃঢ়ভাবে রাখাটা সম্ভব হয়। এই কারণে জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত বেশিরভাগটা হচ্ছে নবীক্ষণ প্রতিফলক, অর্থাৎ প্রতিফলক নেওয়ার ফলে অর্থাৎ দর্পণ নেওয়ার ফলে সেখানে বর্ণাপেরণজনিত কোনো রকম ত্রুটি থাকে না। দর্পণটা অস্বচ্ছ হওয়ার জন্য অভিলক্ষ্য হিসেবে ব্যবহৃত বড় আকারের দর্পণ সঠিক স্থানে দৃঢ়ভাবে রাখা সম্ভব হয়, আগেরটা রাখা সম্ভব হচ্ছিল না। ঠিক আছে, বড় আকারে রাখলে অসম্ভব হচ্ছিল, তার জন্য কি হচ্ছে অনেক রকম ত্রুটির থেকে তুলনায় প্রতিসারকের তুলনায় প্রতিফলকটা সুবিধাজনক হওয়ার জন্য জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় কি করা হয় বেশিরভাগটাই প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে উল্লেখযোগ্য কিছু প্রতিফলক দূরবীক্ষণ যেমন হচ্ছে গ্রেগরীয় দূরবীক্ষণ, তারপর হচ্ছে নিউটনীয় দূরবীক্ষণ, ক্যাসাগ্রেইন দূরবীক্ষণ, এগুলো হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ। ঠিক আছে, প্রতিফলক দূরবীক্ষণ বা নববীক্ষণও বলতে পারি আমরা। তো এই ক্ষেত্রে প্রথম যেটা আসবো সেটা হচ্ছে গ্রেগরীয় দূরবীক্ষণ। স্কটিশ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ জেমস গ্রেগরি 1663 খ্রিস্টাব্দে তার বইতে প্রথম এ ধরনের দূরবীক্ষণের নকশা প্রকাশ করেন। এই নকশার উপর ভিত্তি করে কি করছে 1673 খ্রিস্টাব্দে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী রবার্ট হুক দূরবীক্ষণটি তৈরি করছে। তাহলে প্রথমে নকশা দিয়েছিল জেমস গ্রেগরি 1663 খ্রিস্টাব্দে, তারপর এটা তৈরি করেছিল কে, রবার্ট হুক তৈরি করেছিল। তো কিরকম এখানে থাকে তার একটা গঠন দেখবো আমরা। এখানে কি করা হচ্ছে দুটো দর্পণ এখানে ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে তোমার M1 যেটা সেটা হচ্ছে উপবৃত্তাকার অবতল দর্পণ এখানে বসানো থাকছে, আর একটা যেটাকে বলা হচ্ছে গৌণ দর্পণ, আর একটা হচ্ছে M2 যেটা সেটা হচ্ছে অধিবৃত্তাকার অবতল দর্পণ, অধিবৃত্তাকার অবতল দর্পণ বলা হচ্ছে। তো এটা হচ্ছে অধিবৃত্তাকার অবতল দর্পণ, তার মাঝখানে একটা ছিদ্র থাকে, এটা হচ্ছে প্রাথমিক আর এটা হচ্ছে গৌণ। তো অসীম থেকে কি হচ্ছে আলোক রশ্মি আসার পর এখানে প্রতিফলিত হয়, এখান থেকে আরেকটা রশ্মি এসে প্রতিফলিত হয়, এই জায়গায় কি করে মিট করে।
ঠিক আছে, এই জায়গায় মিট করে। এবার এই যে দর্পণটা আছে সেই দর্পণটাকে এই যে ফোকাস থেকে দূরে রাখা হচ্ছে। ফোকাস এই জায়গায় ফোকাসের কারণে মিলিত হবে, প্রতিফলিত হওয়ার পর আমরা জানি ফোকাসে মিলিত হয়। এখন দেখো এই যে দর্পণটা রাখা আছে সেটাকে ফোকাস থেকে দূরে রাখা হয়। এবার রশ্মিগুলো আসার পরে এখানে এসে আবার প্রতিফলিত হয়, আবার এখানে যায়, এখান থেকে প্রতিফলিত আবার এখানে যায়, এবং এখানে যদি চোখ রাখি আমরা তাহলে দেখা যাবে যে একটা প্রতিবিম্ব এই জায়গায় আমরা তৈরি করতে হবে। সেই প্রতিবিম্বটা আমরা দেখতে পাবো। এই প্রতিবিম্বটা অনেকটা বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। তাহলে অসীম থেকে আলো রশ্মি এলো, আসার পর কি হবে, অসীম থেকে আলো রশ্মি আসার পর এই জায়গায় প্রতিফলিত হয়ে কি হচ্ছে, এই যে এখানে জায়গায় মিট করেছে, যেটা এই একটা মিট করেছে কোথায়, এই যে দর্পণটার ফোকাস, এই ফোকাসে মিলিত হবে। এখন দেখো এই যে দর্পণটা আমি কি করেছি, একটু দূরে রেখেছি, ফোকাস থেকে দূরে রেখেছি, তাহলে এই যে রশ্মিটা এলো সেই রশ্মিটা এসে কি করবে, এখানে প্রতিফলিত হয়ে আবার এইখানে যাবে, আবার এখান থেকে যে রশ্মিটা এখানে গিয়েছে সেটা প্রতিফলিত এখানে যাবে, এবং এই দুটো রশ্মি এই থেকে মিট করে এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে, বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব তৈরি হবে, সেটাকে আমরা কি করবো এখানে দেখতে পারবো। ঠিক আছে, তো এই যন্ত্রের সুবিধা কি আছে, তো গ্রেগরীয় দূরবীক্ষণের সুবিধা হলো যে বস্তুটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে প্রাথমিক দর্পণটির ফোকাসে, প্রাথমিক যে দর্পণ তার ফোকাসে সেটি একটি ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ক্ষুদ্র এবং অথচ স্পষ্ট সদ্বিম্ব গঠন হয়, ফলে চূড়ান্ত অসৎ বিম্বটি অনেক বেশি উজ্জ্বল এবং সুস্পষ্ট। চূড়ান্ত প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটা অনেক বেশি তোমার উজ্জ্বল এবং সুস্পষ্ট হয়। তাহলে প্রথমে যেটা তৈরি হলো, প্রথম যে দর্পণ, এই যে দর্পণের ফোকাসে এই জায়গায়, সেটাকে এবার ক্ষুদ্র এবং স্পষ্ট সদ্বিম্ব তৈরি হচ্ছে, তার ক্ষেত্রে এটা বস্তু হিসেবে কাজ করবে, এবং চূড়ান্ত যে অসৎ বিম্ব সেটা অনেক বেশি উজ্জ্বল এবং সুস্পষ্ট হয়, সেই জন্য কি করা হচ্ছে, এর সুবিধা এরকম, এটাই। এখানে আরেকটা জিনিস মিসিং করে গেছে, যেটা হচ্ছে গিয়ে প্রতিফলন হলো, এইখান থেকে প্রতিফলন হলো, প্রতিফলন হওয়ার পর এখানে প্রতিফলন হবে, এবং কি হবে আমাদের এই জায়গায় এখানে একটা তোমার হচ্ছে অভিনেত্র লেন্স আছে, ঠিক আছে, অভিনেত্র লেন্স আছে, অভিনেত্র লেন্সের বাইরে এখানে চোখ দিয়ে আমরা দেখবো, এখানে এটা একটা অভিনেত্র লেন্স, যেটা বলা হয়নি, এটা হচ্ছে অভিনেত্র লেন্স, ঠিক আছে, এই অভিনেত্র লেন্স। এবার ফাইনাল যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা অনেক বেশি উজ্জ্বল এবং সুস্পষ্ট হবে, উজ্জ্বল এবং সুস্পষ্ট হবে। এরপরে আমরা যেটা আছে সেটা হচ্ছে নিউটনীয় দূরবীক্ষণ, 1668 খ্রিস্টাব্দে নিউটনের দূরবীক্ষণটা তৈরি করে, নিউটনীয় দূরবীক্ষণ বলা হচ্ছে 1668 খ্রিস্টাব্দে তৈরি করেন। এক্ষেত্রে থাকে কি, এক্ষেত্রে এ একটা লেন্স থাকছে, লেন্স বলছে এটা একটা দর্পণ থাকছে M1টা হচ্ছে অবতল দর্পণ, যেটা অভিলক্ষ হিসেবে কাজ করছে, তার সাথে আরেকটা এই জায়গায় দর্পণ থাকছে, সেটা হচ্ছে সমতল দর্পণ, এখানে যেটা থাকছে সেটা হচ্ছে অভিনেত্র, উত্তল লেন্স, অভিনেত্র থাকছে। তো প্রথমে অসীম থেকে আলোক রশ্মি এলো, একটা বস্তু থাকছে, অসীম থেকে আলোক রশ্মি আসার পর এখানে প্রতিফলন ঘটলো, প্রতিফলন ঘটার পর কি হবে, এখানে একটা তোমার হচ্ছে গিয়ে দর্পণ রাখা যায়, সেটা হচ্ছে সমতল দর্পণ। এই যে অক্ষ থাকে, এর যে অক্ষর সাথে 45 ডিগ্রি কোণ করে থাকছে, এর সাথে কত ডিগ্রি কোণ করে, এই দর্পণটা 45 ডিগ্রি কোণ করে রাখা থাকে। এবার এখান থেকে প্রতিফলন হলো, এই জায়গায় এলো, এখানে আসার পর এখান থেকে রশ্মি প্রতিফলিত হলো, এই জায়গায় কি হচ্ছে, কাট করছে, এই জায়গায় একটা এ ড্যাশ বি ড্যাশ, ঠিক আছে, এ ড্যাশ বি ড্যাশ একটা প্রতিবিম্ব তৈরি করে, এখানে এবি যে বস্তুটা থাকছে তার একটা প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশ তৈরি করছে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে রশ্মি এগুলো গেল চোখে, এখানে তোমার হচ্ছে অভিনেত্র যে লেন্স আছে অভিনেত্র লেন্স, এখানে কি হবে, প্রতিসরণ ঘটবে, প্রতিসরণ ঘটে এদিকে আসছে চোখে। এবার এইগুলোকে আমি পিছন থেকে যদি করি, ডট 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 করে বাড়াই, তাহলে দেখা যাবে যে রশ্মিটা আসছে মনে হবে কোথা থেকে, বি ডবল ড্যাশ থেকে আসছে, আর এদিক বরাবর একটা যদি জানি তাহলে এখানে এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ, এটা হচ্ছে কি একটা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করবে, কার, এইখানে যে এবি যে বস্তুটা ছিল তার। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এবি একটা বস্তু ছিল, এখান থেকে সমান্তরাল আলোক রশ্মি এলো, এখানে এই দর্পণ যেটা আছে সেখানে প্রতিফলন ঘটলো, প্রতিফলন ঘটার পর এখানে সমতল দর্পণে এলো, এই সমতল দর্পণটা কি করা আছে, এর সাথে 45 ডিগ্রি কোণ করে রাখা আছে, ঠিক আছে, 45 ডিগ্রি কোণ করে রাখা আছে, এই যে দর্পণ আছে সে দর্পণের সঙ্গে অক্ষের সঙ্গে, প্রধান অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে রাখা আছে। প্রতিফলন ঘটলো, প্রতিফলন ঘটে এই জায়গায় কি করছে, দুটো রশ্মি কাট করছে, কাট করলে কি হবে, একটা প্রতিবিম্ব তৈরি হবে, এই জায়গায় এ ড্যাশ বি ড্যাশ, এই যে এবি যে বস্তুটা ছিল তার একটা প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশ তৈরি করলো। এবার দেখো এখান থেকে দুটো রশ্মি এখানে গিয়েছে, এখানে কি আছে, উত্তল লেন্স আছে, এই জায়গায় কি হবে, প্রতিসরণ ঘটবে, প্রতিসরণ ঘটে আমাদের চোখে রশ্মিটা পৌঁছবে। এবার এই রশ্মিগুলো কে পিছন দিকে যদি বাড়ায় ডট 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 করে, মনে হবে যে বি ডবল ড্যাশ থেকে আসছে, যেহেতু আমাদের চোখ সোজা পথ ফলো করে, বাঁকা পথ ফলো করতে পারে না, তার জন্য কি হবে, এইখান থেকে আসছে বলে মনে হবে।
এবং এর যে প্রতিবিম্ব যেটা, এর যে প্রতিবিম্ব সেটা কি হবে, এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ একটা প্রতিবিম্ব তৈরি, অর্থাৎ চূড়ান্ত যে প্রতিবিম্ব এ বি যে বস্তুটা ছিল, চূড়ান্ত প্রতিবিম্ব এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ তৈরি করবে, একটা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করবে, চূড়ান্ত প্রতিবিম্ব তৈরি করবে, বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করবে। তো এক্ষেত্রে বিবর্ধন কত হবে, চূড়ান্ত প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ বা বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ। ঠিক আছে, যদি চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে গঠিত হয় তবে দেখানো যায় যে এম সমান যেটা মাইনাস এফ জিরো বাই এফ, এম সমান হচ্ছে মাইনাস এফ জিরো বাই এফ। এফ জিরো এটা কি, অভিলক্ষ, তোমার হচ্ছে দর্পণের অভিলক্ষ, কি হচ্ছে এটা ফোকাস দৈর্ঘ্য, এফ এটা অভিনেত্রীর। অভিলক্ষ হিসেবে কি ব্যবহৃত হয়েছে, এখানে যেহেতু অবতল দর্পণ ব্যবহৃত হয়েছে, অবতল দর্পণ যদি ব্যবহৃত হয় তাহলে তার ফোকাস দৈর্ঘ্য মাইনাস এফ জিরো, মাইনাস এফ জিরো, অভিনেত্রীর ক্ষেত্রে হচ্ছে এফ। এবার আমরা একটা জিনিস জানি যে ফোকাসের সাথে বক্রতার সাথে একটা সম্পর্ক আছে, এফ সমান হচ্ছে আর বাই টু, তাহলে এফ জিরো সমান আর বাই টু যদি হয় তাহলে এম সমান কি হয়ে যাবে, এফ জিরোর জায়গায় যদি আমি মানটা বসাই তাহলে আর বাই টু, তার মানে হচ্ছে আর বাই টু এফ। তাহলে বিবর্ধন যেটা এম সমান হচ্ছে মাইনাস এফ জিরো বাই এফ, এম সমান হচ্ছে মাইনাস এফ জিরো বাই এফ আমরা পাচ্ছি। এবার এটা হচ্ছে গিয়ে বিবর্ধন, এফ জিরোটা কি, এখানে যে দর্পণটা ব্যবহার হচ্ছে অবতল দর্পণ তার ফোকাস দূরত্ব, আবার এফ জিরো সমান হচ্ছে আর বাই টু, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, তাহলে এখানে মানটা বসিয়ে দিলে এম সমান হচ্ছে মাইনাস আর বাই টু এফ আমরা পাচ্ছি। এখানে একটা নোট করার বিষয় আছে যে গোলাকার প্রেরণ যুক্ত, মানে গোলাকার প্রেরণ মুক্ত করার জন্য, ঠিক আছে, গোলীয় অপেরণ যেটা হয় মুক্ত করার জন্য আধুনিক প্রতিফলক দূরবীক্ষণে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। এখানে যে দর্পণটা ব্যবহার করা হচ্ছে সেটা কি, অবতল দর্পণ বলা হলো। এখন অনেক সময় কি হচ্ছে, দর্পণটা যদি বড় করার হয় তাহলে কি হচ্ছে, গোলাকার প্রেরণ সৃষ্টি হচ্ছে, গোলীয় অপেরণ সৃষ্টি হচ্ছে, সেখান থেকে মুক্ত করার জন্য আমাকে কি করতে হয়, অনেক সময় আধুনিক যেটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। এটা আমরা তোমার হচ্ছে অবতল, তোমার হচ্ছে গিয়ে এটা দর্পণ চ্যাপ্টার, আলোর প্রতিফলন চ্যাপ্টারে পড়েছিলাম যে গোলীয় অপেরণ মুক্ত করার জন্য অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেম, সেই অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করে গোলীয় অপেরণ দূর করা হচ্ছে। তো এই দর্পণ ব্যবহার করার সুবিধা কি আছে, দর্পণ ব্যবহার করলাম অধিবৃত্তাকার দর্পণ, এবং সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে নিউটনীয় যে দূরবীক্ষণ যেটা তৈরি হলো হচ্ছে দর্পণ, নিউটনীয় দূরবীক্ষণের সেটা সুবিধা কি আছে। প্রথম সুবিধা কি বলছে, প্রতিফলক দূরবীক্ষণে, প্রতিফলক দূরবীক্ষণে গঠিত প্রতিবিম্ব প্রতিসরক দূরবীক্ষণে গঠিত সম আকারের প্রতিবিম্ব বেশি উজ্জ্বল হয়, প্রতিফলক দূরবীক্ষণে অনেক বেশি উজ্জ্বল হয়, কারণ প্রতিসরক দূরবীক্ষণের অভিলক্ষ্য লেন্সে প্রতিফলন ও শোষণের জন্য আলোর তীব্রতা কিছুটা হ্রাস পেয়ে যায়, প্রতিসরণের যেটা সেখানে লেন্স থাকে, লেন্সে প্রতিফলন প্রতিসরণের জন্য কিছু আলোর তীব্রতা হ্রাস পেয়ে যায়, সেজন্য প্রতিবিম্বের উজ্জ্বলতাটা কমে যায়। প্রতিফলক দূরবীক্ষণে অধিবৃত্ত দর্পণ ব্যবহার করলে প্রতিবিম্ব গোলাকার প্রেরণ ও বর্ণপ্রেরণ মুক্ত হয়, অধিবৃত্ত দর্পণ ব্যবহার করলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা গোলাকার প্রেরণ বর্ণপ্রেরণ মুক্ত হয়ে যায়। তারপর হচ্ছে প্রতিসারক দূরবীক্ষণে ব্যবহৃত লেন্সের তুলনায় প্রতিফলক দূরবীক্ষণে ব্যবহৃত অবতল দর্পণ অনেক কম ব্যয় সাপেক্ষ। এখানে অবতল দর্পণ যেটা ব্যবহার করা হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে কম ব্যয় সাপেক্ষ, এখানে হচ্ছে একটু বেশি ব্যয় সাপেক্ষ প্রতিসারকের ক্ষেত্রে। তারপর অসুবিধা, অসুবিধাটা কি আছে, প্রতিবার ব্যবহারের আগে প্রতিফলক দূরবীক্ষণের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজন, তাই এই যন্ত্র ব্যবহারের পক্ষে অসুবিধাজনক। ঠিক আছে, একটা সমন্বয় সাধন, বিভিন্ন যন্ত্রগুলো সেট আপ একটা ব্যাপার থাকে, সেটা একটা অসুবিধার ব্যাপার সৃষ্টি করে। বলছে এই ধরনের টেলিস্কোপ ব্যবহৃত দ্বিতীয় দর্পণটি বস্তু থেকে আসা রশ্মিতে বাধা সৃষ্টি করে, যার জন্য প্রতিফলক টেলিস্কোপে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, ফলে প্রতিবিম্বের কন্ট্রাস্ট কমে যায়, কন্ট্রাস্ট একটা আলো উজ্জ্বলতা টাইপের একটা জিনিস, যেটা হচ্ছে কমে যায়। তো দ্বিতীয় যে দর্পণটা থাকছে সেখানে বাধা সৃষ্টি হতে পারে, বাধা সৃষ্টি হলে সে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিবিম্বটা ঠিকঠাক গঠন না হতে পারে, কন্ট্রাস্ট কমে যেতে পারে। প্রতিফলক টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণের সময় নক্ষত্র থেকে আসা রশ্মি অভিলক্ষের অক্ষের সমান্তরাল না হলে নক্ষত্রকে অনেক সময় ধূমকেতুর মতো দেখায়, এই ধরনের এটি ত্রুটি যেটা সে বলছে কোমা। তো প্রতিফলক টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণের সময় নক্ষত্র থেকে আসা রশ্মি অভিলক্ষের অক্ষের সমান্তরাল না হলে, অভিলক্ষ যেটা থাকে তার অক্ষের সমান্তরাল না হলে নক্ষত্রকে অনেক সময় ধূমকেতুর মতো দেখায়। তাহলে অভিলক্ষের অক্ষের সমান্তরাল ভাবে যদি না আসে রশ্মিগুলো তখন কি হচ্ছে, নক্ষত্রকে অনেক সময় ধূমকেতুর মতো দেখায়। তাহলে এটা একটা কি বলেছে, কোমা, এটা বেশ একটু নোট করে রাখার মতো যে কোমা কি, কোমা কি অর্থাৎ অনেক সময় কি হচ্ছে যে আমরা যখন টেলিস্কোপের সাহায্যে দেখছি, প্রতিফলক টেলিস্কোপের সাহায্যে, তখন নক্ষত্র থেকে যে রশ্মিগুলো যদি সমান্তরাল না হয় তাহলে নক্ষত্রের অনেক সময় ধূমকেতুর মধ্যে দেখায়, এই যে জিনিসটা এই ত্রুটিকে বলা হচ্ছে কোমা, এই ত্রুটিটাকেই বলা হচ্ছে কোমা। এরপরে যে দূরবীক্ষণ যেটা আছে ক্যাসাগ্রেইন দূরবীক্ষণ, 1672 খ্রিস্টাব্দে লরেন্ট ক্যাসাগ্রেইন এই দূরবীক্ষণটি নকশা প্রকাশ করেন, এই দূরবীক্ষণটি নকশা প্রকাশ করেন। এটা কেমন, এখানে একটা
দর্পণ থাকছে। ও যেটাকে হচ্ছে অর্ধবৃত্তাকার অবতল দর্পণ, আর এম হচ্ছে পরাবৃত্তাকার একটা উত্তল দর্পণ। ঠিক আছে, এটা হচ্ছে অভিলক্ষ হিসেবে কাজ করছে। এখানে একটা পরাবৃত্তাকার দর্পণ, আর এটা হচ্ছে অভিনেত্র, এর পাশে আমরা চোখ দিয়ে দেখব। তো এক্ষেত্রে কি হয়, দুটো সমান্তরাল আলোকরশ্মি উৎস এলো, আসার পর এই জায়গায় প্রতিফলন হলো, মাঝখানে কিন্তু একটা ছিদ্র থাকে। তো এখানে প্রতিফলন হওয়ার পর এই দুটো রশ্মি কি করবে, এখানে যে লেন্সটা দর্পণটা আছে উত্তল দর্পণ, সেখানে প্রতিফলন করবে। প্রতিফলনের পর এলো এই জায়গায় এফ, এই জায়গায় কি করছে, দুজনকে কাট করছে। কাট করার পর রশ্মি দুটো যাচ্ছে অভিনেত্রের মধ্যে দিয়ে, এখানে চোখ রেখে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এফে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এই প্রতিবিম্বটা হচ্ছে সৎ অবশিষ্ট প্রতিবিম্ব গঠন করে। এই প্রতিবিম্বটাকে আমরা চোখ দিয়ে দেখতে পারি। ঠিক আছে, অভিনেত্রের সাহায্যে চোখ দিয়ে আমরা দেখতে পারি। তাহলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এলো, আসার পর এই যে তোমার হচ্ছে দর্পণ আছে, দর্পণে প্রতিফলন ঘটলো, প্রতিফলনের পর এইখানে আরো একটা দর্পণ আছে, সেই দর্পণে যাওয়ার পর প্রতিফলন ঘটে, সেটা কি করছে, এইখানে রশ্মি এফ এই জায়গায় দুজন কাট করছে, এই জায়গায় কি হবে, একটা প্রতিবিম্ব তৈরি হবে। সেই প্রতিবিম্বটা কি করে, অভিনেত্রের সাহায্যে আমরা পিছনে যদি চোখ রেখে দেখি, তাহলে প্রতিবিম্বটা আমরা দেখতে পাই, এবং এই প্রতিবিম্বটা হচ্ছে সৎ এবং অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। এবার দেখো, যদি এই দর্পণটা না থাকতো, তাহলে এখান থেকে আসতো, আসার পর প্রতিফলন হতো, প্রতিফলন হওয়ার পর কোথায় মিলিত হতো, F0-তে মিলিত হতো, প্রতিফলন হয়ে F0। যদি এখানে না থাকে তাহলে কি হবে, এখানে প্রতিফলন ঘটবে, প্রতিফলন ঘটে এই জায়গায় মিলিত হবে। এখানে আমরা দেখতে পাবো, এই জিনিসটা আমরা দেখতে পাবো, অর্থাৎ এফে একটা বস্তুর সৎ অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। তো এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যে বর্তমানে পৃথিবীতে বিভিন্ন স্থানের মানদণ্ডগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে রকু ডি লস মুচাচস অবজারভেটরি। ঠিক আছে, স্পেনে রাখা থাকে। এর গ্র্যান্ড টেলিস্কোপিক ক্যানাডিভাস দূরবীক্ষণটি সবচেয়ে উন্নত টেলিস্কোপগুলির মধ্যে অন্যতম। ঠিক আছে, এটি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ থাকে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2267 মিটার উচ্চতায় একটি আগ্নেয়গিরির চূড়ায় অবস্থিত। তাহলে এখানে সব থেকে বেশি গ্র্যান্ড টেলিস্কোপ ক্যানাডিয়াস দূরবীক্ষণের সবচেয়ে উন্নত টেলিস্কোপের মধ্যে উন্নত। ঠিক আছে, রকু ডি লস মুচাচস অবজারভেটরি এর গ্র্যান্ড টেলিস্কোপ ক্যানাডিয়াস দূরবীক্ষণটি সবচেয়ে উন্নত টেলিস্কোপের গুলির মধ্যে অন্যতম, সর্ববৃহৎ। ঠিক আছে, তো এটি কোথায় অবস্থান করছে, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে এত মিটার 2267 মিটার উচ্চতায় একটি আগ্নেয়গিরির চূড়ায় অবস্থান করছে। বলছে পৃথিবীর উচ্চতম মানমন্দিরটির কৃতিত্ব কিন্তু ভারতবর্ষের। বলছে প্রায় 4572 মিটার উচ্চতার লাদাখের হ্যানলেতে এটি অবস্থিত। পৃথিবীর মধ্যে একমাত্র এই স্থানের আকাশ বছরে প্রায় 250 দিনই রাত্রিবেলায় মেঘমুক্ত পরিষ্কার থাকে, সেই জন্য কি করেছে, এখানে অবস্থিত আছে। তো এটাই হচ্ছে গিয়ে ক্যাসাগ্রাইন দূরবীক্ষণ।